আমন্ত্রণ রাতে বাংলাদেশে, শুরুতেই জানাবো শিরোনাম। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫। ঈদ যাত্রায় ১০ দিনে প্রায় ৩০০ জনের প্রাণহানি। এবারে সড়ক দুর্ঘটনার বেশিরভাগই অসচেতনতায়। পরিবহন সেক্টরের পুরো সিস্টেমটাই নৈরাজ্য, অব্যবস্থাপনা এবং এক ধরনের মাফিয়া সিন্ডিকেটের কাছে বন্দী। বিভিন্ন স্থানে জ্বালানি তেলের অবৈধ মজুদ, ৩ জেলায় প্রশাসনের অভিযানে জব্দ, জরিমানা। কালোবাজারের মাধ্যমে সংকট সৃষ্টির চেষ্টা চলছে বললেন মন্ত্রী। এগুলো যে একটা বড় সিন্ডিকেট করে যে এরকম তেল মজুদ করে রাখে। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা। আলোচনা, সমালোচনা আর গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আধিপত্যের দ্বন্দ্বেই সন্ত্রাসী মসির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেফতারের পর র্যাবকে জানায় 2 শুটার লোপন ও কাল্লু। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটির সবকটি ধ্বংস করেছে ইরান, জানালো সশস্ত্র বাহিনী। ইসরায়েল অব্যাহত আছে ক্ষেপণাস্ত্র হামলা তেহরান। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এশিয়া কাপ আর্চারিতে গর্বের দিন লাল সবুজের। ভিয়েতনামকে হারিয়ে পুরুষ কম্পাউন্ড বিভাগে বাংলাদেশের সোনা জয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজমিনা হাসান। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেঙ্গর এলাকায় গেলে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়ে। অপেক্ষারত যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন 1 শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। সকাল থেকে বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন, পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতে এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবে ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া নিয়ে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নর্মালি তো দেখা যায় যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে 8টার দিকে বাসে ওঠা হয়েছে, এখন আসলাম এই মাত্র, প্রায় 15-16 ঘন্টা রাস্তায়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন ট্রেনের যাত্রীরা। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন ঢাকায় ফিরতে শুরু করে যাত্রীরা। স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন, কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। বরিশাল নদী বন্দর এলাকায় রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। কোনো লঞ্চে নেই কেবিন খালি, লঞ্চের ডেকেও ভিড়। যাত্রীরা বলছেন, বরিশাল থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে, ফলে অনেকেই ভিড় করছেন লঞ্চ ঘাটে। আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 9টি লঞ্চ ছেড়ে যাবে। যাত্রীদের যাত্রা নিরাপদ করতে বন্দর এলাকায় বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ঈদ যাত্রা কি দিন দিন প্রাণঘাতী যাত্রা হয়ে উঠছে?
কেন অনিরাপদ হয়ে যাচ্ছে সড়ক, নৌ এমনকি রেলপথও? কেন এত প্রাণহানি এবছর? তার উপর মৃত্যুর হিসাব নিয়েও ধোঁয়াশা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা, দায়িত্বহীনতা, তথ্যের ঘাটতি, যথাযথ পদক্ষেপের অভাব দায়ী এসব দুর্ঘটনার জন্য। তাহলে মুক্তির উপায় কি? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু। সড়ক, রেল বা নৌপথ, কোথায় নিরাপদ যাত্রী? নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দেবে কে? নাকি এভাবেই ঝরতে থাকবে প্রাণ? মেনে নিতে হবে, মূল্য নেই মানুষের জীবনের। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2022 থেকে 2025 পর্যন্ত ঈদ যাত্রায় প্রাণ গেছে 3000-এর বেশি মানুষের। চলতি বছর ঈদের ছুটিতে 17 মার্চ থেকে 27 মার্চ দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে 279 জন। যদিও সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর হিসাব বলছে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জনের মৃত্যু হয়েছে। সরকারি বেসরকারি হিসাবের এই গরমিল কেন? রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জানালেন, সরকারের হিসাব মূলত পুলিশের দেওয়া তথ্যে নির্ভরশীল, তাই অনেক তথ্যই পৌঁছায় না সরকারের কাছে। তথ্যের ঘাটতিতে টনক নড়ছে না দায়িত্বশীলদের। সিস্টেমের গ্যাপ। সরকার যে নাম্বারটা বলছে এটা পুলিশের রেকর্ড থেকে, পুলিশ যেগুলোকে কেস এন্ট্রি করেছে, যারা ডেড বডিটা নিয়ে চলে গেছে, লাশটা নিয়ে গেছে মুস্তে, যেটা তার এন্ট্রিতে আসেনি, স্বাভাবিকভাবে সরকারের হিসাবে সেটাকে এইভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে না। সরকার দেখছে 100 জন, সেটার জন্য তার রিপোর্ট যেটা হবে, যখন এটা 400 জন হবে, তার জন্য তার স্বাভাবিকভাবে 4 গুণ রিপোর্ট হবে, কিন্তু ওনার কাছে ওই 4 জনের ইনফরমেশন যাচ্ছে না। এই গবেষক জানাচ্ছেন, এবারের দুর্ঘটনাগুলোর বেশিরভাগই উচ্চ গতির কারণে নয়, ঘটেছে অসচেতনতার কারণে। একটাও স্পিডের জন্য না, শুধুমাত্র অসচেতনতার জন্য, শুধুমাত্র আমার রেসপন্সিবিলিটি আমি ফুলফিল না করার জন্য। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। সো আমরা আসলে কেয়ারলেস হয়ে গেছি, মেনেই নিছি রাস্তায় বের হলে আমি ফিরে আসবো কিনা জানি না। এই দুর্দশার মূলে কি? এর থেকে উত্তরণের পথই বাকি। এই নগরবিদ বলছেন, পুরো সিস্টেমটাই নৈরাজ্য আর অব্যবস্থাপনার হাতে বন্দী। আমাদের পরিবহন সেক্টরের পুরো সিস্টেমটাই নৈরাজ্য, অব্যবস্থাপনা এবং এক ধরনের মাফিয়া সিন্ডিকেটের কাছে বন্দী। সমঝোতা করতে 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 দেখা যাচ্ছে যে আমরা যেখানে রুল অফ ল ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা হওয়ার কথা, সেখানে আমরা ছাড় দিচ্ছি। যেখানে যে গাড়িতে তার ক্যাপাসিটির বাইরে দ্বিগুণ লোক উঠছে, লঞ্চে দ্বিগুণ লোক উঠছে, এটা বলা হচ্ছে ঈদযাত্রা। কিন্তু ঈদযাত্রায় যখন মানুষটা মারা যাবে, তখন তো তার এটা অনন্ত যাত্রা হয়ে যাবে। তাহলে উত্তরণের উপায় কি? সিস্টেমটাকে যদি আমরা সত্যিকার অর্থেই যদি কারেকশন করতে চাই, তাহলে আমাদের জিরো টলারেন্স, যে আমরা কোনো ক্ষেত্রেই ছাড় দিব না। প্রয়োজন হলে আমাদের যাতায়াতের ক্ষেত্রে আমাদের কিছু বিলম্ব হতে পারে, কিছু মানুষ হয়তো সাফার করতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা 2 বছর, 5 বছর, 10 বছর মেয়াদি আমরা পুরো সিস্টেমটাকে নতুন করে তৈরি করব। এই জন্য সরকারের কিন্তু একটা স্ট্রং গুডউইল দরকার। সমস্যা দীর্ঘদিনের, জানা আছে মুক্তির পথও, কিন্তু তারপরও দুর্বৃত্তায়নের বৃত্তে বন্দী নাগরিক জীবন। এবার কি অবসান হবে দমবন্ধ এই পরিস্থিতির? তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল ও এলপিজি গ্যাস জব্দসহ জরিমানা করা হয়েছে। এছাড়া শেরপুরে আবাসিক ভবনের নিচে ট্যাঙ্কে জ্বালানি তেল মজুদ রেখে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে একজনকে। পাশাপাশি মজুদকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কের পাশে একটি নামহীন টিনশেড ঘর, সেই ঘরের পেছনেই টিনে ঘেরা বিশাল খোলা জায়গায় ড্রামে মজুদ রাখা হয়েছিল হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। 2টি মোটর দিয়ে তা গ্রাহকদের সরবরাহ করা হতো। চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সন্ধান মেলে 30টি ড্রামে ভরা 4600 লিটার ডিজেল, 200 লিটার মোবিল ও 20 লিটার অকটেন। প্রায় 6000 লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এছাড়াও ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া 3টি পাম্পও জব্দ করা হয়। টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় 30 প্রায় না আর কি 30 বেল, প্রায় 6000 লিটার তেল পাওয়া গেল।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করত। এরকম না, এর কারণে তো ফার্মগুলোতে তেল পায় না। যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায়, এদেরকে এরা রাখিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ও রুস্তমপুর এলাকায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে এলপিজি গ্যাস ও অতিরিক্ত অকটেন পেট্রোল মজুদের দায়ে 2 প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। এদিকে শেরপুরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আবাসিক ভবনের নিচে 25,000 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে ডিজেল মজুদের সন্ধান মেলে। আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করার দায়ে ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। পরে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জ্বালানি সংকটে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি স্টেশনে জ্বালানি মিলছে তাতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষার পর রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। স্টেশনের কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে রেশনিং করায় আগের তুলনায় তেল পাচ্ছেন কম। আবার অনেক পাম্পে তেল বিক্রি হচ্ছে বোতলে, গ্যালনে। তেল সংকট নিয়ে আতঙ্ক আর ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। এদিকে তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি অবৈধ মজুতদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। পুরিবাগের পাম্পটিতে জ্বালানি তেল মিলছে সকাল থেকেই, তাই এখানে যানবাহনের দীর্ঘ সারি ছাড়িয়েছে কাটাবন পর্যন্ত। সরকার বলছে সংকট নেই, কিন্তু তেলের জন্য অপেক্ষার কারণ বুঝতে পারছেন না গ্রাহকরা। 6:30 এসে এখনো তেল এই অবস্থা। এখন যদি 10 লিটার তেল দেয়, তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। এখানকার গ্রাহকরা অনেকেই রাজধানীর অন্যান্য স্টেশনগুলো ঘুরে এসেছেন। জ্বালানির জন্য এখানে তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে। তেল যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আমরা কেন এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রয়েছি? সরকার বলে তেল আছে, কিন্তু 50% পাম্পই দেবো। এখন সবগুলো পাম্পে যদি দিত তাহলে এত ভিড় হতো না। নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে দেখা গেল যানবাহনের পাশাপাশি বোতল, গ্যালনের জট। এসবে করেও অনেকে নিচ্ছেন জ্বালানি তেল। যমুনার ক্যামেরা দেখেই লুকানোর চেষ্টা। একটা সময় আর রাগঢাক না করেই প্রকাশ্যেই নেওয়া শুরু হলো জ্বালানি তেল। জেনারেটরের জন্য থানা পারমিশনও আছে, এখানে আমরা বাধ্যতামূলক দিতেই হবে, যেহেতু নাকি এটা পারমিশন আছে থানার। বইয়ের দোকানের জেনারেটর চালানোর কথা বলে একজন গ্যালনে নিলেন জ্বালানি তেল। তাকে অনুসরণ করি আমরা। দোকানের কর্মচারীদের দাবি, নিউ মার্কেট থানা পুলিশের অনুমতি নিয়েছেন তারা। ডিজেল নিতে হইব। আমি বললাম অকটেন দেন, ডিজেল নিতে হইব। 2-1টি স্টেশনে জ্বালানি তেল মিললেও বেশিরভাগ স্টেশনে ছিল বন্ধ। সেসবে তেল নেই সাইনবোর্ড ঝুলছে। কর্মচারীরাও বলছেন, ডিপো থেকে তেলবাহী ট্যাঙ্কার এখনো এসে পৌঁছায়নি। কখন পৌঁছাবে জানেন না তারা। কালকে ডিপো বন্ধ গেছে, তেল আসে নাকি? আজকে ডিপো থেকে আসে, তেল আসলে আবার বুধবার গেছিল, এরপরে আর দেয় না। তেলে আসে না, তেল আইলে এসে দিব। মোটরসাইকেলে 5 লিটার, ব্যক্তিগত গাড়িতে 10 লিটার হিসেবে রেশনিং করা হচ্ছে পাম্পগুলোতে। ডিপো থেকেও রেশনিং করেই পাম্পগুলোতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, কিছুটা রেশনিং করতেছে ওখানেও। তেলের স্বল্পতা সেটা তো কিছুটা তো ন্যাচারালি আছে, সেজন্যই তো আপনার মনে করেন আপনার রেশনিংটা করা। দৃশ্যমান এমন সংকটের মধ্যেও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জ্বালানি তেলের সংকট নেই। তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের ভিড় ছিল। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রংপুর বিভাগের বেশিরভাগ পাম্পেই তেলের সংকট।
70 ভাগেরও বেশি পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন পেট্রোল। তবে খোলা বাজারে 3 থেকে 4 গুণের বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবর পাওয়া গেছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যবদ্ধভাবে সকলে দেশের জন্য কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে ভালো থাকাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার সরকার। আজকের প্রধান অতিথি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির এই আলোচনা সভা, যেখানে প্রধানমন্ত্রী হবার পর প্রথম দলীয় কোনো কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। আলোচনায় বিশিষ্টজনরা তুলে ধরেন স্বাধীনতা দিবসের তাৎপর্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার কথা, আর দলের নেতারা কথা বলেন সমসাময়িক প্রসঙ্গে। আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচাইতে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কৃতজ্ঞতা জানান মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি। বলেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য এক চরিত্র তিনি। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। 1972 সালে প্রথম প্রকাশিত জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম শীর্ষক নিবন্ধের উদাহরণ তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। সে সময় প্রকাশিত লেখা নিয়ে কেউ আপত্তি তোলেননি বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। এই প্রবন্ধের মাধ্যমে আমরা জানতে পারি যে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম একটি বাংলাদেশের স্বপ্ন বহুদিন যাবৎ শহীদ জিয়ার মনে শহীদ জিয়া লালন করছিলেন। এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরে কারো পক্ষ থেকেই আমরা কোনো রকম এমন কিছু আপত্তি বা এমন কিছু কথা পাইনি যা এই প্রবন্ধ বা লেখাটিকে কন্ট্রাডিক্ট করে। আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে বলেও জানান তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। মিলনায়তনের ভেতরে যখন স্বাধীনতা দিবসের আলোচনা চলছে, বাইরে তখন বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নিজেই তাদের একটি অংশের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অপতথ্য মোকাবেলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করতে হবে গণমাধ্যমকে। সেজন্য বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
অপতথ্য মোকাবেলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম বা চতুর্থ স্তম্ভ গড়ে তোলা অপরিহার্য। সম্মেলনে তথ্যমন্ত্রী বাংলাদেশে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ সময় রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন মানবিক বিষয়ে তুরস্কের সমর্থনের প্রশংসা করেন তিনি। Near about 17-18 years, there was a fascist regime. So the manipulation of digital communication was one of the weapons which was used by them, and people was also victim for that reason. মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। 5 আগস্টের আগেও পরে পুলিশ সহ অনেক মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর প্রেস ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন। আইজিপি আরও বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে এটি ঠিক নয়, এতে সবারই ক্ষতি হয়। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমানে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশও অনেক লোকই মারা গিয়েছে, আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে, এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই। পদত্যাগ নয়, সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে জামায়াত। প্রয়োজনে জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে দলটি। সকালে দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমসের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম মিলন। জানান, সংসদকে কিভাবে কার্যকর ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় সরকারি দল। সনদ কার্যকর এবং গণভোটের প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়েছে আইএফইএস এর সাথে। এত রক্ত, এত আপনার আহত লোকের মিছিল আমাদের সামনে আছে, এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টের জুলাই সনদেরটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নেওয়া 2 শুটার লোপন ও কাল্লুকে গ্রেফতারের পরে তথ্য জানিয়েছে র্যাব 4। 5 আগস্টের পর থেকে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল মশি ও কিবরিয়ার মধ্যে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 স্টার গ্রুপের মশিউর রহমান মশির সাথে দূরত্ব বাড়ে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়ার। এক পর্যায়ে কিবরিয়ার হাতে চলে যায় এলাকার আধিপত্য, যার জের ধরে কিবরিয়াকে খুনের নির্দেশ দেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশি। গত 17 নভেম্বর প্রকাশ্যে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। 3 শুটারের মধ্যে ঘটনার দিন একজনকে আটক করে স্থানীয়রা। পলাতক দুজনকে বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব 4। তারা হলেন কিলিং মিশনে গুলি চালানো লোপন ও কাল্লু। সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। মূলত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এর আগে এই খুনের সাথে জড়িত পাতা সোহেল ও বুকপোড়া সুজনকেও গ্রেফতার করে র্যাব 4। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পরে অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান।
বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য, সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর বিষয়ে জানান, এটি 2011 সালের একটি প্রজেক্ট। 16 বছর পার হয়ে গেলেও চালু হয়নি। বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 2-3-4টা হসপিটাল আমরা বন্ধ করব এক্সাম্পল ক্রিয়েট করার জন্য, যাতে তারা ভয় পেয়ে যায় এবং যাতে কারেকশন করে। কিন্তু যদি আমরা সব বন্ধ করি তাহলে এটা কিন্তু পাবলিক ইন্টারেস্ট ক্ষুণ্ণ হবে। এদেরকে দেখে অন্যরা ঠিক হয়ে যাক, ঠিক হয়ে গেলে আমাদের আর কোনো কথা নেই। কক্সবাজারে পৃথক দুটি অভিযানে প্রায় 19,50,00,000 টাকা মূল্যের 3,90,000 পিস ইয়াবা সহ 5 জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের শাহপুরের দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা হতে কাভার্ড ভ্যানে ইয়াবার বড় চালান যাবে চট্টগ্রামে। এরপরই শুক্রবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় 16,50,00,000 টাকা মূল্যের 3,30,000 পিস ইয়াবা সহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়। অপরদিকে বৃহস্পতিবার মধ্যরাতে মায়ানমার হতে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 3 কোটি টাকা মূল্যের 60,000 পিস ইয়াবা সহ 4 জন মাদক পাচারকারীকে আটক করা হয়। যশোরের ফতেপুরে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড হয়েছে, এতে কেউ হতাহত হননি। বাস যাত্রীরা জানায়, বিকেল 4টার দিকে মনিহার কাউন্টার থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফতেপুর পৌঁছালে চলন্ত বাসে আগুন ধরে যায়। বাসটিতে 60 জন যাত্রী ছিল। আগুনের সূত্রপাত বুঝতে পেরে চালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এশিয়া কাপ আর্চারির খবর। পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে 231-225 স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় 232-228 স্কোরের ব্যবধানে। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর 9.62। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 10 আর্চার। ভালো করেনি রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছে থাইল্যান্ডের কাছে। 230 স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে 229। রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে যায় কোয়ার্টার ফাইনালে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিম বন্ডিং। আমরা তিনজনে খেলেছি, আমাদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল এবং আমরা প্রত্যেককে ডিরেকশন দিয়েছি, যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আমরা কথা বলেছি, সমস্যা শেয়ার করেছি এবং যাদের সমস্যা সেগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করেছি। এবং এছাড়াও আমরা যে প্র্যাকটিসের সময় সর্বোচ্চ স্কোর করার চেষ্টা করেছি। বিশেষ করে একজন আর্চার 8টা করেছি, মানে আমরা চেষ্টা করেছি আমরা 8টাকে 80 মারার চেষ্টা করি। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ বি এর ম্যাচটি মাঠে গড়াবে শনিবার বিকাল 4:45 মিনিটে। টুর্নামেন্টে উড়ন্ত সূচনা বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়ের নায়ক রোনান সুলিভান দুর্দান্ত ফ্রি কিকের পর জোড়া গোল করে এখন আলোচনার কেন্দ্রে এই ফুটবলার। ভারত ম্যাচেও ঠিক এমনই এক পারফরম্যান্সের অপেক্ষায় ফুটবল ভক্তরা। মালেতে ভারত ম্যাচের আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফুটবলাররা, যেখানে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের ফিটনেস ও ট্যাকটিক্যাল দিকগুলোতে। অন্যদিকে পিছিয়ে নেই ভারতও। পাকিস্তানকে হারিয়ে ম্যান ইন ব্লুদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ারেসে বাংলাদেশ সময় সকাল 5:15টায় শুরু হবে এই ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার খেলার কথা ছিল ফিনালে সেমিয়া, কিন্তু ভেন্যু জটিলতায় স্পেনের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে ফাঁকা স্লটে শেষ মুহূর্তে আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচ আয়োজন করে আর্জেন্টিনা।
কারণ ফাঁকা স্লটে বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতির সুযোগ হাতছাড়া করতে চাননি কোচ স্ক্যালোনি। এই ম্যাচে নিশ্চিত ফেভারিট লিওনেল মেসির দল। মরিতানিয়ার বিপক্ষে নিজের 50তম ম্যাচে মাঠে নামবেন হুলিয়ান আলভারেজ। ইনজুরির কারণে ম্যাচ মিস করবেন ডিফেন্ডার মন্তিয়াল। জম্মু কাশ্মীরের বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয় দুই দলের কথা কাটাকাটি, যা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিধানসভার মধ্যে ধস্তাধস্তি শুরু হয় দুই দলের বিধায়কদের মধ্যে। শুক্রবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কংগ্রেস বিধায়করা স্লোগান দেন। জবাবে বিজেপি বিধায়ক যুদ্ধবীর শেঠি রাহুল গান্ধীকে কটূক্তি করেন। তা শুনেই তার দিকে তেড়ে যান কংগ্রেস বিধায়ক ইরফান হাফিজ লোন। দুই বিধায়কের মধ্যে বিধানসভার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। জড়িয়ে পড়েন দু দলের অন্য বিধায়কেরা। তাদের সামাল দিতে হিমশিম খায় বিধানসভার নিরাপত্তারক্ষীরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র। বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রে স্থাপিত 17টি সামরিক ঘাঁটির সবকটি ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ইরানের প্রতিরক্ষামূলক কৌশল বিজয় অর্জন ও শত্রুকে শাস্তি দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া চিরতরে দূর না হওয়া পর্যন্ত আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার কর্মসূচি চলবে বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও কয়েক দফায় রাজধানী সহ একাধিক শহরে মিসাইল ছোঁড়ে রেভলিউশনারি গার্ড। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। এছাড়া অন্যান্য শহরগুলোতেও মিলেছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইসফাহানের একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত। এছাড়া লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 3000। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন সতর্কতা জানিয়েছেন স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান নিজেই। ইসরায়েলে বিভিন্ন গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে ইয়াল জামির দাবি করেন, ক্রমবর্ধমান চাহিদার কারণে তীব্র জনবল সংকটের মুখে তাদের সেনাবাহিনী। একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে অরাজকতা দেখা দিতে পারে সামরিক বাহিনীর মধ্যে, যার কারণে পতন হতে পারে আইডিএফের। বর্তমানে কমপক্ষে 15,000 সেনার ঘাটতি রয়েছে ইসরায়েলি বাহিনীর। 2023 সালের 7 অক্টোবর শুরু। এরপর টানা 2 বছর গাজা জুড়ে লাগাতার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। স্থল অভিযানে সরাসরি অংশ নিয়েছে লাখের বেশি ইসরায়েলি সেনা। একই সময়ে লেবাননেও হামলা শুরু করে আইডিএফ। গাজা লেবাননের পাশাপাশি এই সময় ইরাক সিরিয়াতেও চালানো হয় অভিযান। ইসরায়েল এখন ইরানের সাথেও জড়িয়েছে যুদ্ধে। গেল বছরের জুনেও ইরানের সাথে যুদ্ধে জড়ায় আইডিএফ, যা স্থায়ী হয়েছিল 12 দিন। 2 বছর ধরে একের পর এক যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য 1,69,000। বিপরীতে রিজার্ভ সেনা 4.5 লাখের বেশি। বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল। সক্রিয় ও রিজার্ভ সেনাদের দিয়ে একসাথে এত ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে এখন হিমশিম অবস্থা ইসরায়েলের। আইডিএফের দাবি, প্রায় 15,000 সেনা সংকট তাদের, যার মধ্যে অর্ধেকই প্রয়োজন যুদ্ধক্ষেত্রে। আমাদের প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে, যাদের মধ্যে 7 থেকে 8,000 সেনাই দরকার সরাসরি যুদ্ধক্ষেত্রের মোতায়েনের জন্য। আমাদের বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হচ্ছে। অভিযানের পরিধি বেড়েছে। ভবিষ্যৎ বিবেচনায় আইডিএফ এ নতুন করে অনেক বেশি যোদ্ধা প্রয়োজন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী ধসে পড়তে পারে, এই শঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং সেনাপ্রধান। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম জানায়, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তীব্র জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন তিনি। আর তাই বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন, সামরিক বাহিনীতে সেবার মেয়াদ বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। এর আগে সেনা সংকট মোকাবেলায় ধর্মচর্চায় ব্যস্ত হারেদি সম্প্রদায়ের ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার পদক্ষেপ নেয় নেতানিয়াহু সরকার, যার জেরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। ইসরায়েলের আইন অনুযায়ী 18 বছরের পর সবার জন্য সেনাবাহিনীতে যোগদান আবশ্যক হলেও ছাড় পেয়ে আসছিল এই আল্ট্রা অর্থোডক্স গোষ্ঠী।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।